আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের আজকে লসাগু গসাগুর হচ্ছে 7 নম্বর ক্লাস, যতদূর আমার মনে পড়ছে। আচ্ছা দেখেন, আজকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও আশা করছি ভালো আছেন। একটু দেরি হয়ে গেল, আধা ঘন্টা দেরি করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করব। তার আগে তো আমার একটা ফোন, আচ্ছা পাইছি, হাতে পাইছি, সমস্যা নেই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, ক্লাস শুরু করে দেবো এখনই। আর 30 সেকেন্ড সময় নেব, 30 সেকেন্ড সময় নিয়ে আমরা ক্লাস শুরু করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে। হুম, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমরা, আচ্ছা এক্সট্রা অঙ্ক আগেই চলে আসছে এখানে কেন? কতদূর পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে আছে আমরা সলভ করছিলাম হচ্ছে, আজকে লসাগু শেষ করে দিব। হ্যাঁ, লসাগু শেষ করে গসাগুরও একটা অংশ শেষ করে দিব, ঠিক আছে? আমার যতদূর মনে আছে আমি 62 পর্যন্ত করাইছিলাম। আজকে আমরা 63 নাম্বার অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবেন। এই টাইপের প্রশ্ন খুবই সহজ, আমি আবার বলছি এটা খুবই সহজ প্রশ্ন। হ্যাঁ, এটা খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ প্রশ্ন, মানে সহজ টাইপ। কিন্তু সমস্যা হলো যে অনেকে না বুঝে মুখস্থ করতে যায়, পরীক্ষার হলে উল্টাপাল্টা করে দিয়ে চলে আসে। বুঝেন, তারপরে আপনি শর্টকাট মনে রাখেন, কোনো সমস্যা নেই। আগে কি বলছে দেখেন। আচ্ছা দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে, আমি আপনাদের একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমি এখন কিছু ফ্রি ক্লাস নিচ্ছি, তাই না? দেখবেন যে সপ্তাহে হয়তো একটা বা দুইটা ফ্রি ক্লাস নিব। আচ্ছা, এর জন্য আবার মনে করেন না যে পেইড বেসের মনে হয় গুরুত্ব কমে যাচ্ছে, আধা ঘন্টা পিছাই দিল। বিষয়টা এরকম না। পেইড বেসের গুরুত্ব সবসময় বেশি, এবং আমার কাছে সবসময় এরকম থাকবেও। হ্যাঁ, এটা কেন করা হচ্ছে? কারণ কি, অনলাইনে এত টিচারের সমাগম। হ্যাঁ, এর মধ্যে যদি আমি একদমই প্রচারণা না করি তাহলে আমি হারাই যাব, মানে কেউ আমাকে চিনবেই না। আমি জানি যে আপনারা আমার জন্য অনেক করছেন, অনেক কিছু করছেন, তা নাহলে তো এখনো প্রতিদিন ভর্তি হয়, প্রতিদিন প্রায় 10 জনের উপরে ভর্তি হয়। এটা কেন হয়? আপনারা রেফার করেন, এই জন্য হয়। আমি এটা জানি, সমস্যা নেই। এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু সমস্যা হলো যে আমি যদি একদমই অ্যাক্টিভ না থাকি, মানে ফ্রি ক্লাস যদি দুই একটা না দিই, তাহলে আমাকে মানুষ ভুলে যাবে, কেউ চিনবেই না। এই জন্য। হ্যাঁ, এর মানে এই না যে আপনাদের গুরুত্ব কমে যাচ্ছে, এগুলা কিন্তু কেউ মনে করবেন না, কাইন্ডলি প্লিজ। আচ্ছা, এবার দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, সবাই একটু মনোযোগ দেন, আগে বোঝেন। অঙ্কটা খুবই সহজ। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তার মানে কি? তার মানে হচ্ছে আমাদেরকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। হ্যাঁ, ক্ষুদ্রতম কথাটা উল্লেখ থাকলে সাধারণত লসাগু করতে হয়, এটা আমরা কিন্তু আগে থেকেই মুখস্থ করছি, বাট আমরা এখন বুঝে বুঝে করবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এর মানে কি জানেন? এর মানে হচ্ছে কোন একটা সংখ্যা, কোন একটা সংখ্যা দিকে তাকান, কোন একটা সংখ্যা, সরি, কোন একটা সংখ্যা ধরলাম সেটা এক্স, আমি জানি না কোন সংখ্যাটা কত, ধরলাম সেই ক্ষুদ্রতম সংখ্যাটা এক্স। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আমাদেরকে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলছে। তাহলে আমি ধরে নিচ্ছি সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এক্স। প্রশ্নে কি বলছে? ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে, মানে এক্স এর সাথে 2 যোগ করলে, মানে এর সাথে 2 যোগ করলে যে যোগফলটা আসবে, মানে যে x+2, এই যোগফলটা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা তো এদের সাধারণ গুণিতক, রাইট? মানে যে সংখ্যাটা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সে কি? যে সংখ্যাটা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সে কি? সে হলো এদের সাধারণ গুণিতক, রাইট? এবং অঙ্কে যেহেতু বলছে সংখ্যাটা ক্ষুদ্রতম, তাই এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে হচ্ছে
ধরে নিচ্ছি সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এক্স, যার সাথে 2 যোগ করলে যে যোগফলটা আসবে সেই যোগফলটা এইগুলো দ্বারা বিভাজ্য হবে। ওইগুলো দ্বারা বিভাজ্য হবে মানে কি? ওইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে কার সমান হওয়া? ওইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা কে? ওদের লসাগু না? ইয়েস। তাহলে ওইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে ওদের লসাগুর সমান হওয়া, তাই x + 2 হবে হচ্ছে ওদের লসাগু। আমার কথা কি বুঝতে পারছেন? এই হলো অঙ্কের সমাধান। তাহলে ধরে ক্ষুদ্রতম সংখ্যাটি x, তাহলে ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যে যোগফলটা আসবে সেই যোগফলটা ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কার সমান? ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা কে? ওদের লসাগু। তাই সেই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে এই যোগফলটা হবে ওদের লসাগুর সমান। এইটা হলো অঙ্কের শর্ত। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাইলে অঙ্কে অনেকে শর্টকাটে করে, আমি ঠিক আছে সমস্যা নেই, আমি বুঝাচ্ছি। তাহলে ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি x, বুঝে করেন, আরো সহজ মেথড দেখাবো, সমস্যা নেই। ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি = x। এবার প্রশ্ন মতে, আচ্ছা প্রশ্ন মতে কি বলছে? আচ্ছা প্রশ্ন মতে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে আমি সেই ক্ষুদ্রতম সংখ্যাটা x ধরছি, তাহলে ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে তার মানে এর সাথে 2 যোগ করব, তার মানে x + 2। ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা কি হবে? সেই যোগফলটা, তাহলে ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল কত? x + 2। এই যোগফলটা কি হবে? এই যোগফলটা 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এই যোগফলটা হচ্ছে 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 12, 18 আর 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা কে? এদের লসাগু। তার মানে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এদের লসাগুর সমান হবে। এই জন্য x + 2 = 12, 18 ও 24 এর লসাগু। বুঝছেন কিনা বলেন? এই হলো মূল বিষয়। তাহলে x + 2 = 12, 18, 24 এর লসাগু হচ্ছে 72, বের করবেন। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাতে x, তাহলে x বের করব, তাই এই 2 ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে x = 72, এই 2 ওই পাশে যে বিয়োগ হয়ে তাহলে x = হবে 70। এই হলো ফর্মাল সলিউশন। অনেকে মুখস্থ রাখে যে যোগ করতে বললে বিয়োগ করতে হয়, তাই লসাগু বের করে এরকম আগে বের করে লসাগু, আগে বের করে কি লসাগু = 72, এটা বের করবে। লসাগু = 72। ওকে, 72 বের করার পরে বলবে অতএব নির্ণেয় সংখ্যাটি, অতএব নির্ণেয় সংখ্যাটি এই 72 থেকে 2 বিয়োগ করে বলবে 70। মুখস্থ রাখে যে এখানে যোগ করতে বললে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে বললে যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করতে বলছে বিয়োগ করতে হবে, কারণ কি? এই যে x + 2 = 72। অঙ্কে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা 12, 18 ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 12, 18 আর 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কি? 12, 18 আর 24 এর লসাগু। তাহলে উত্তরটা কিন্তু 12, 18, 24 এর লসাগু, এটা কিন্তু উত্তর না, কারণ এই সংখ্যাটা তো 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এটা উত্তর না। উত্তর হলো এমন একটা সংখ্যা যার সাথে 2 যোগ করার পরে যে যোগফলটা আসবে সেই যোগফলটা ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে ওদের লসাগু 72 এর সমান হবে, তাই = 72। তখন এই 2 যোগ এই পাশে ওই পাশে যে বিয়োগ হচ্ছে, এই 2টা ওই পাশে যে বিয়োগ হচ্ছে, তাই আমরা অনেকে মনে রাখে যে যোগ করতে বললে বিয়োগ করতে হয়। কথা কি বুঝছেন? এই হলো মূল বিষয়। তাহলে ধরবেন যে ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি x। এইবার প্রশ্ন মতে কি? ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, এই জন্য x এর সাথে 2 যোগ করছি, যোগ করার পরে কি হবে? যোগ করার পরে যে যোগফলটা আসবে সেই যোগফলটা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কি? এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হচ্ছে এদের লসাগু। তাই ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করার পরে যে যোগফলটা আসবে সেই যোগফলটা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া মানে এদের লসাগুর সমান হওয়া। তাহলে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা হলো এদের সাধারণ গুণিতক। অঙ্কে যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাই এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। বুঝছেন কি? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? এই লাইনটা, এই প্রশ্নমতের লাইনটা কি ক্লিয়ার হয়েছে? যারা লাইনে আছেন প্লিজ বলবেন তো, প্রশ্নমতের লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। প্রশ্নমতের লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? প্রশ্নমতের লাইনটা
আচ্ছা, ক্লিয়ার বলছেন? ক্লিয়ার বলছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এই লাইনটা অনেকে না বুঝেই পড়ে। এখন এই প্রশ্ন আমরা মানে এমসিকিউ পরীক্ষায় কি করব? আরে এমসিকিউ পরীক্ষায় তো এটা করতে বেশি সময় লাগবে না আমার, তাই না? হ্যাঁ, এমসিকিউ পরীক্ষাতে এটা করতেও বেশি সময় লাগবে না। কি করব? আমাকে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগে বের করব। এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা হচ্ছে এদের লসাগু। ওই লসাগুটা উত্তর হবে না। কেন উত্তর হবে না? কারণ উত্তর হলো কোন একটা সংখ্যা যে সংখ্যার সাথে 2 যোগ করার পরে ওইগুলো দ্বারা বিভাজ্য হবে, মানে সরাসরি ওইগুলো দ্বারা বিভাজ্য হবে না। এমন একটা সংখ্যা যার সাথে 2 যোগ করব, যোগ করার পরে ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে ওইগুলো দ্বারা বিভাজ্য হতে হলে মিনিমাম 72 হতে হবে। তাহলে আপনি বলেন কার সাথে 2 যোগ করলে 72 হয়? এই 70 এর সাথে 2 যোগ করলে 72 হয়। তাই তো আমাদের উত্তর 70। নিবন্ধনের ক্লাস এখানে কেন? ওটা ফ্রি ক্লাস, ওটা এমনিতে পাবলিক গ্রুপে বলে দিব, সমস্যা নেই। পেইড ক্লাস রেখে ফ্রি ক্লাস করার এত করেন বলেন তো? এখানে তো সবই পড়াচ্ছি, কেন আপনারা এরকম বোঝেন না কেন বলেন? খালি সব সময় শর্টকাট খোঁজেন কেন? আচ্ছা, এমসিকিউতে আপনি যদি এই বিষয়টা না বোঝেন তাহলে অপশন টেস্ট করতে পারেন। এমসিকিউতে অপশন টেস্ট করতে পারেন। ফর এমসিকিউ ওপিটি অপশন টেস্ট, এমসিকিউতে আপনি অপশন টেস্ট করতে পারেন। আচ্ছা, অপশন টেস্ট কিভাবে করবেন দেখেন। অপশন টেস্ট কিভাবে করবেন? অপশনে আপনার সংখ্যা দেওয়া থাকবে 72, 70, 68, ঠিক আছে, তারপর হচ্ছে 74, এরকম 4টা অপশন দেওয়া থাকবে। এবার কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে অপশনে কি দেওয়া আছে? অপশনে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে 72। এবার কি বলছে? এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যে যোগফল আসবে সেই যোগফল এইটা দ্বারা বিভাজ্য হবে। তাহলে 72 এর সাথে 2 যোগ করেন, 72 এর সাথে 2 যোগ করলে 74। এখন বলেন এই 74 কি এইগুলো দ্বারা বিভাজ্য? 12 দিয়ে কি 74 যায় না? তার মানে প্রথমে এটা বাদ করছে। মানে অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার সাথে 2 যোগ করার পরে যেন ওইগুলো দ্বারা বিভাজ্য হয় মিনিমাম সংখ্যা। 70 এর সাথে 2 যোগ করলে কত হয়? 72। 72 কি 12 দ্বারা যায়? 6 12 72 যায়। 18 দ্বারা যায়? 4 18 72 যায়। 24 দ্বারা যায়? 3 24 72। তাহলে আমাদের উত্তর হচ্ছে 72। ক্লিয়ার? 72 হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে কি বিষয়টা? 2 যোগ করার পরে ভাগ করে দেখতে হবে। আশা করি বুঝছেন, খুবই সিম্পল। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, আগে বলছিল যোগ, এবার বলছে বিয়োগ। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 3, 6, 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, তার মানে হচ্ছে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে 1 বিয়োগ করার পরে যে বিয়োগফল আসবে সেই বিয়োগফল এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা কে? এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা হচ্ছে এদের সাধারণ গুণিতক। আর যেহেতু আমাকে বলছে ক্ষুদ্রতম, তাই এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কথা কি বুঝছেন? তাহলে তার মানে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে যার সাথে 1 যোগ করব, যোগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফল এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া মানে এদের লসাগুর সমান হওয়া। তাহলে ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি x, ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি ইজ ইকুয়াল টু x। এবার প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে x। এবার x থেকে কি করব? 1 বিয়োগ করব। তাহলে x থেকে 1 বিয়োগ করলে যে বিয়োগফল আসবে মানে x + 1 হচ্ছে সেই বিয়োগফল। ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে মানে এই x থেকে 1 বিয়োগ করলে যে বিয়োগফলটা আসলো সেই বিয়োগফলটা মানে এই যে x - 1টা, এই x - 1টা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া মানে কার সমান হওয়া? ওদের লসাগুর সমান হওয়া। তাই x - 1 মানে ক্ষুদ্রতম সংখ্যার সাথে, ধরি ক্ষুদ্রতম সংখ্যাটা x, তার সাথে 1 বিয়োগ করে যে বিয়োগফলটা আসবে সেই বিয়োগফলটা ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা হলো ওদের লসাগু। তার মানে 12 ও 15 এর লসাগু। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমাকে এখন 3, 6, 9, 12, 15 এর লসাগু বের করতে হবে। দেখেন
3 6 9 12 15 2 দিয়ে যায়, এবার 3 দিয়ে যায়। আচ্ছা আর কি যায়? আর যায় না। তাহলে 3 দুগুণী 6, 3 6 18, 18 দুগুণী 36, দরকার নাই। 3 দুগুণী 6, 5 6 30, 30 দুগুণী 60, 3 60 180, 180। তার মানে এদের লসাগু হচ্ছে 180। তাহলে অতএব x - 1 = 180। এখন আমার তো ওই ক্ষুদ্রতম সংখ্যা চাইছে, মানে x এর মান চাইছে, তাহলে x রেখে দেবেন, -1 ওই পাশে পার করবেন, তাহলে x = 180, এই -1 ওই পাশে যে 1 যোগ হবে, x = 181। তাহলে আমাদের উত্তর হচ্ছে 181। এই প্রশ্নের উত্তর হচ্ছে 181। ক্লিয়ার বিষয়টা? এই প্রশ্নের উত্তর হচ্ছে 181। খুবই সিম্পল টাইপের প্রশ্ন, খুবই সিম্পল। বোঝা যাচ্ছে? হয়েছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আপনি মানে খুবই সহজ কথা। অনেকে বলে যে যোগ করতে বললে বিয়োগ করতে হয়, লসাগু বের করে বিয়োগ করতে হয়, বিয়োগ করতে বললে লসাগু বের করে যোগ করতে হয়। কেন ভাই? এটা আমি এইভাবে কেন পড়বো? কেন আমি বুঝে পড়বো না? অঙ্কে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে সেই বিয়োগফলটা ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম কাজ হলো এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগে বের করা। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা মানে তো এদের লসাগু। তাহলে প্রথমে ওদের লসাগু বের করছি 180। এই 180 কিন্তু উত্তর না, কেন? কারণ 180 তো ওইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা। অঙ্কে বলছে এমন একটা সংখ্যা যার সাথে 1 যোগ করব, যোগ করার পরে ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে ওইগুলো দ্বারা বিভাজ্য হয়ে যাওয়া মানে তো, সরি, অঙ্কে বলছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যার যেখান থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করার পরে ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে ওইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে 180 সমান হওয়া। তার মানে হচ্ছে এমন একটা সংখ্যা আমাদের উত্তর যেখান থেকে 1 বিয়োগ করার পরে সে এইটা হবে। তাহলে বলেন কার সাথে 1 বিয়োগ, কোথা থেকে 1 বিয়োগ করলে এটা হয়? 181 থেকে 1 বিয়োগ করলে 180 হয়। এই জন্য আমাদের উত্তর 181। এই জন্য আমাদের উত্তর 181। হয়েছে বিষয়টা? আশা করি বুঝছেন। আর এমসিকিউ এর জন্য যদি কিছুই না বোঝেন তাহলে অপশন টেস্ট, কিছু করার নাই। অপশন টেস্ট, অপশন টেস্ট, ওপিটি মেথড ফর এমসিকিউ, অপশন টেস্ট খুবই সহজ। অপশন টেস্ট ফর এমসিকিউ, অপশন টেস্ট, ও পিটি, অপশন টেস্ট মেথড। অপশন টেস্ট মেথডের জন্য তো অপশন দেওয়া থাকবে। অপশনে থাকবে 179, থাকবে 180, 181, 182, এরকম অপশন থাকবে। এবার বলছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাগুলো থেকে 1 বিয়োগ করার পরে যে ফলাফল আসবে সেইগুলো যেন এইগুলো দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখান থেকে 1 বিয়োগ করেন, তাহলে উত্তরে তো সেই ক্ষুদ্রতম সংখ্যা আছে, এখান থেকে 1 বিয়োগ করলে হয় 178। দেখতে হবে 178 ওইগুলো দ্বারা ভাগ যায় কিনা, যায় কিনা। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা ভাগ যেতে হবে। দেখছেন ওই বিভাজ্যতার নীতি কাজে লাগছে এখন। 8 আর 7 15, 1 16, 16 3 দ্বারা ভাগ যায় না। তার মানে এখান থেকে 1 বিয়োগ করার পরে 3 দ্বারা বিভাজ্য হলো না, তাই এটা বাদ, তাই এটা বাদ। এবার 2 নাম্বার অপশন, এখান থেকে 1 বিয়োগ করেন, এখান থেকে 1 বিয়োগ করলে 179। এবার দেখতে হবে 179 3 দ্বারা বিভাজ্য কিনা। 9 আর 7 16, 16 আর 1 17, 17 3 দ্বারা ভাগ যায় না, সুতরাং এটাও বাদ। যদি এটা 3 দ্বারা যেত তাহলে কি এটা উত্তর মেরে দিতাম না? 3 দ্বারা যাওয়ার পর দেখতাম 6 দিয়ে যায় কিনা। আর 6 দ্বারা বিভাজ্য তো হলো 6 = 3 × 2। যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য সেটা 6 দ্বারা বিভাজ্য। কাজে কি লাগতেছে? 9 দ্বারা বিভাজ্য তো হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি। 12 দ্বারা বিভাজ্য, 12 = 3 × 4। দেখছেন, দেখছেন আজকে বিভাজ্যতার নীতি সেই কবে পড়ছি সেটা এখানে কাজে লাগছে কিভাবে। ওকে, 181 থেকে 1 বিয়োগ করলে হয় 180। এবার দেখতে হবে 180 ওইগুলো দ্বারা বিভাজ্য কিনা। এটা একটু লং প্রসেস। এই যে বললাম না, এই অপশন টেস্টটা এখানে লং প্রসেস। তাহলে এখানে কি করব? লসাগু বের করে 1 বিয়োগ করতে বলছে, আসলে 1 যোগ করে দিতে হবে, তাই কিনা? আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 64 পরে 65 প্রশ্ন। 65 65তে কি বলছে? 65তে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তার মানে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে, 11 ভাগশেষ থাকবে। কথা কি বুঝছেন? এমন একটা সংখ্যা যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে।
তার মানে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে যেগুলোকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কাকে? তার মানে এমন একটা সংখ্যা যাকে এইগুলো দ্বারা ভাগ করলে, মানে 12 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটাকে 15 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, ওই সংখ্যাটাকে 20 দিয়ে ভাগ করলেও 11 ভাগশেষ থাকবে, ওই সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করলেও 11 ভাগশেষ থাকবে। তার মানে এমন একটা সংখ্যা আমাকে বের করতে হবে যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাকে সেই সংখ্যাটা বের করা যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। আগে সেটা বের করব, কারণ সেই সংখ্যাটা পাইলেই তো আমরা পেয়ে যাব যে কোন সংখ্যা যাকে আমরা এইগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না এরকম সংখ্যাটা বের করে ফেলা। তাহলে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেই সংখ্যাটা হচ্ছে এদের লসাগু। তাই প্রথমে হচ্ছে এদের লসাগু বের করতে হবে। তাহলে 12, 15, 20 ও 25 লসাগু কত হবে? 12, 15, 20, 25 2 দিয়ে ভাগ যায়, 6, 15 থেকে যাবে, 10 বার 25 থেকে যাবে, আবার 2 দিয়ে 3 বার 15, 5, 25 থেকে যাবে, এবার 3 দিয়ে 1, 5 বার 5, 25 থেকে যাবে, এবার 5 দিয়ে 1, 1, 1, 5। এবার দেখেন গুণ করেন, 2 দুগুণী 4, 3 4 12, 5 12 60, 5 6 30, 300। তার মানে লসাগু 300। লসাগু হচ্ছে 300। এই 300 হলো সর্বনিম্ন সেই সংখ্যা যাকে এইগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমাদের তো সেটা বলেনি যে এইগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, তাকে চাইছে না। এইগুলো দিয়ে ভাগ করার পরে যেন 11 ভাগশেষ থাকে তাকে চাইছে। তার মানে এই সংখ্যা তো ওইগুলো দ্বারা বিভাজ্য, তাহলে ওইগুলো দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে। ভাগশেষ থাকতে 11 ভাগশেষ থাকতে হলে তো এখানে 11 এক্সট্রা থাকতে হবে, মানে এখানে 11 বেশি থাকতে হবে। ভাগশেষ কখন থাকে? ভাগশেষ তখনই থাকে যখন এখানে বেশি থাকে। কোন সংখ্যার মধ্যে যখন বেশি থাকে তখনই তো ভাগশেষ থাকে। ভাগশেষ কখন নামে? যখন সংখ্যার মধ্যে এক্সট্রা থাকে। তবে 300 হলো সেই সংখ্যা যাকে এরা ভাগ করতে পারে, কিন্তু এরা ভাগ করলে যেন 11 থাকে, তার মানে এখানে তো 11 বেশি থাকতে হবে, তার মানে এর সাথে 11 যোগ করার পরে আমার কাঙ্ক্ষিত সংখ্যাটা আসবে। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি এই 300 সাথে 11 যোগ 311। আর এমসিকিউ এর জন্য আপনি অপশন টেস্ট করতে পারেন। ফর এমসিকিউ অপশন টেস্ট, ও পিটি মেথড, অপশন টেস্ট। ফর এমসিকিউ অপশন টেস্ট, কথা কি বুঝতে পারেন? একদম সিম্পল। কিভাবে? অঙ্কে বলছে কোন সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকবে। তার মানে হচ্ছে এই অপশনে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো থেকে 11 বিয়োগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলগুলো এইগুলো দ্বারা ভাগ করা যাবে। তার মানে এখান থেকে 11 বিয়োগ করেন, 11 বিয়োগ করলে আসতেছে 311। এই 311 এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে দেখেন 12 দিয়ে ভাগ যায় কিনা। 12 দিয়ে ভাগ করা আছে, 20 দিয়ে ভাগ করা সহজ, কারণ 20 দিয়ে ভাগ করতে হলে এখানে লাস্টে 0 থাকতে হবে। লাস্টে যেহেতু 0 নাই, সুতরাং এটা 20 দিয়ে যায় না, বাদ। তাহলে এটা প্রথমে বাদ করছে, 20 দিয়ে টেস্ট করে বুঝে গেছি, আর অন্যগুলো টেস্ট করা লাগছে না। 311 থেকে 11 বাদ দিলে আসতেছে 300। হ্যাঁ, এইটা লাস্টে যেহেতু, আচ্ছা এখান থেকে 11 বাদ দিলে লাস্টে -11 করলে 325, লাস্টে 5, 20 দিয়ে ভাগ যাবে না, বাদ। এখান থেকে 11 বিয়োগ করলে আসতেছে 316, লাস্টে 6 আছে, লাস্টে 0 না থাকলে তো আর 20 দিয়ে যাবে না, অন্য কিছু দিয়ে যেতে পারে, এটাও বাদ। একটাই অপশন আছে যেটা হওয়ার সম্ভাবনা আছে, অন্যগুলো টেস্টই করা লাগলো না। কথা কি বুঝছেন? খুবই সিম্পল। যারা যারা সহজ সরল তারা তো শুরু করবে 12 দিয়ে, আর যারা মাথায় একটু বুদ্ধি আছে সে চিন্তা করতেছে আগে 20 দিয়ে দেখি যে 20 দিয়ে কে কে যায়। যারা 20 দিয়ে যাবে ওদেরকে টেস্ট করবো, বাকিগুলো টেস্টই করবো না। তো 20 দিয়ে গেছে শুধু একজন, আর বাকিগুলো 20 দিয়ে যায়নি, তাহলে তো বাকিগুলো তো এমনি বাদ পড়ে গেছে, টেস্ট সারাই মেরে দিয়ে যাচ্ছে। বুঝছেন কি? বেশি সহজ সরল হলে তো বিপদ। আমার কথা কি বুঝছেন যে কেন আমি 20 দিয়ে যাই কিনা আগে সবাইকে চেক করে নিলাম? কারণ 20 দিয়ে গেলে পরেই আমার 20 দিয়ে ভাগ করা সহজ। অন্যগুলো দিয়ে টেস্ট করার আগে আগে সহজটা দিয়ে টেস্ট করে দেখি কাকে কাকে বাদ দেওয়া যায়। ক্লিয়ার? কি অবস্থা বলেন?
আচ্ছা, কোথায় সমস্যা বলেন? কোথায়? না, ঠিকই তো আছে। পঁয়ষট্টির পরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 66 নাম্বার দেখেন। একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো 3, 4 অথবা 6 দ্বারা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। প্রথম কথা হলো অপশন টেস্ট করেন। এমসিকিউ এর জন্য অপশন টেস্ট। এমসিকিউতে তো ভাই বেশি টেনশন করা যাবে না, বেশি টেনশন করলে তো পরীক্ষার হলে মাথা পাগল হয়ে যাবে, তাই না? অপশন টেস্ট। আগে অঙ্ক বোঝেন কি বলছে। আচ্ছা, একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, তার মানে একটা প্যাকেটে মোট মার্বেল আছে 520টা। ওকে, এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করলে, তার মানে এই 520 এর সাথে আরো কিছু মার্বেল যোগ করতে হবে। সেই মার্বেলের সংখ্যাটা চাইছে যে কতগুলো মার্বেল যোগ করলে সেগুলো সেগুলো মানে কি, মানে এই 520 এর সাথে আরো কিছু মার্বেল যোগ করার পরে সেগুলো, মানে 520 এর সাথে আরো কিছু মার্বেল যোগ করার পরে যে মার্বেলগুলো হবে সেই মার্বেলগুলো, 520টা না, 520 এর সাথে অ্যাড করার পরে যে মার্বেলগুলো হবে সেই মার্বেলগুলো, সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তার মানে 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে সমানভাবে, 4 জনের মধ্যেও সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, 6 জনের মধ্যেও সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে তার মানে হচ্ছে কি? আচ্ছা, মার্বেল সংখ্যা, সরি, তার মানে মার্বেল সংখ্যা কেমন হবে? মার্বেল সংখ্যা এমন হতে হবে, আচ্ছা 3 জনের মধ্যে যদি আপনি মার্বেল সমান ভাগে ভাগ করে দিতে চান তাহলে মার্বেল সংখ্যা এমন হবে যেন 3 দ্বারা বিভাজ্য হয়। কারণ 3 জনের মধ্যে আপনি সমান ভাগে ভাগ করে দিতে চাচ্ছেন, তাহলে 3 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে 3 জনের মধ্যে কিভাবে সমান ভাগে ভাগ করে দিবেন? তাহলে মার্বেল সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হতে হয়, মানে 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান, তাহলে মার্বেল সংখ্যা এমন হবে যেন 4 দ্বারা বিভাজ্য হয়। কারণ 4 দ্বারা বিভাজ্য না হলে তো আপনি 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন না। যদি আপনি 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান তাহলে মার্বেল সংখ্যা এমন হবে যেন 6 দ্বারা বিভাজ্য হয়। তার মানে মার্বেল আছে 520টা, এই 520 এর সাথে কিছু মার্বেল যোগ করতে হবে, যোগ করার পরে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য এবং 6 দ্বারা বিভাজ্য হতে হবে, ব্যাস। তাহলে এখন 520 এর সাথে যদি 4টা মার্বেল যোগ করেন তাহলে কয়টা হয় মোট? এই যে অঙ্কে কিন্তু চাইছে যে এই 520 এর সাথে কয়টা যোগ করলে সেই মার্বেল গুলা 3, 4, 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 520 এর সাথে মিনিমাম কয়টা যোগ করতে হবে? এখন 520 এর সাথে যদি আপনি 4টা যোগ করেন, এদিকে তাকান, 4টা যোগ করেন তাহলে মার্বেল হয় 524টা। এই যে 524টা মার্বেল হয় 524টা, রাইট? তাই কিনা? এখন এই 524টা 524, 3, 4 এবং 6 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করতে হবে। এটা 4 দ্বারা বিভাজ্য, কারণ লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা 4 দ্বারা বিভাজ্য। এটা 3 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করেন। 5 আর 2 7, 7 আর 4 11, 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা আমাদের উত্তর না। তাহলে মার্বেল যদি 6টা হয় তাহলে 520 এর সাথে 6 যোগ করলে হবে 526টা। এইবার দেখতে হবে 526 3, 4, 6 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য নয়, লাস্টে 6, লাস্টে 26 তো 4 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, ভুলে গেলে হবে না কিন্তু। তাহলে 26 কি 4 দ্বারা বিভাজ্য না? তাহলে এটাও হবে না। যদি মার্বেল সংখ্যা 8টা হয় তাহলে 520 এর সাথে 8টা যোগ করলে হয় 528টা। এখন 528টা মার্বেল দেখি 3 দ্বারা বিভাজ্য কিনা। 5 আর 2 7 আর 8 15, 15 3 দ্বারা বিভাজ্য মানে 528 3 দ্বারা বিভাজ্য মানে 3 দিয়ে মিলে গেছে। 4 দ্বারা বিভাজ্য, তার লাস্টে হচ্ছে 28, 28 4 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, মিলে গেছে। 6 দ্বারা বিভাজ্যতা টেস্ট করব। 6 ইজ ইকুয়াল টু লেখা যায় 2 গুণ 3, মানে যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 528 কি 2 দ্বারা বিভাজ্য? ইয়েস, এটা একটা জোড় সংখ্যা। 3 দ্বারা বিভাজ্যতা তো আগেই টেস্ট করলাম, সুতরাং এটা 2 দ্বারাও যায়, এটা 3 দ্বারাও যায়, মানে 6 দ্বারা যায়। তার মানে 528 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। সুতরাং মিনিমাম আমাকে 8টা মার্বেল যোগ করতে হবে 520টার সাথে, তারপরে আমি 3 জন, 4 জন এবং 6 জনের মধ্যে কি করে দিতে পারবো? সমান ভাগে ভাগ করে দিতে পারবো।
12টা যোগ করলে কত হচ্ছে? 532। 532, 5 আর 3 8 আর 2 10, 70। ঠিক আছে, শুধু 3 দিয়ে টেস্ট করে মিলে গেছে। বুঝছেন কি? বুঝছেন অঙ্কটা? বুঝছেন? দেখেন অপশন টেস্ট মানে সেই পুরাতন পড়া, সেই বিভাজ্যতার নীতি এখানে কাজে লাগছে। এখন কেউ যদি বিভাজ্যতার নীতিতে এক্সপার্ট না হয় তাহলে তো ভাগ করতেই সে টাইম লাগাই দিবে, ভাগ করতেই টাইম লাগাই দিবে। কথা কি বুঝছেন? এখন প্রশ্ন হলো এটা মূল বিষয়টা আসলে কি? এই অঙ্কের মূল বিষয়টা কি? দেখেন এই অঙ্কের মূল বিষয়টা হচ্ছে গতকাল আমরা যে অঙ্কগুলা করছিলাম সেই অঙ্কের মতো। এই অঙ্কের মূল কনসেপ্টটা হচ্ছে সেই অঙ্কের মতো। এখন এই অঙ্কের না একটা ট্র্যাপ আছে, একটা ফাঁদ আছে। আমি ফাঁদটা দেখাই দিই, না হলে এটা হচ্ছে ফাঁদ আছে। এই অঙ্কে একটা ফাঁদ আছে, এই ফাঁদটা দেখেন। ফাঁদ, সেই ফাঁদটা কি দেখেন। মনে করেন এই অঙ্কের অপশনগুলা প্রথমে আছে 20, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 20 এর পরে আছে 16, তারপরে আছে হচ্ছে 12, তারপরে আছে হচ্ছে 8। এরকম অপশন আছে, সাপোজ এরকম অপশন আছে। এইবার আপনি কি করলেন? বলছে একটি ব্র্যাকেটে 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করলে যোগফল সেগুলো, মানে মার্বেল গুলো 3 4 6 দ্বারা নিঃশেষে 3 4 এবং 6 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। মানে কি? মানে হলো এই মার্বেল গুলো 520 এর সাথে কতগুলো মার্বেল যোগ করলে সেই মার্বেল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কে চাইছিল কতগুলো যোগ করতে হবে। তাহলে যদি 20টা মার্বেল যোগ করেন তাহলে 520 এর সাথে 20 যোগ করেন, তো তাহলে 540। এখন 540 3 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা? লাস্টের 2 ডিজিট 40 মানে 4 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিনা? এই যে 5 আর 4 9, 9 3 দ্বারা বিভাজ্য মানে এটা 3 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য কিনা? 6 = 2 গুণ 3। 2 দ্বারা বিভাজ্য কারণ এটা জোড় সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য কারণ আগেই তো 3 দ্বারা বিভাজ্যতা টেস্ট করছি। তাহলে এটা তার মানে 20টা আমাদের উত্তর হচ্ছে। 20টা আমাদের উত্তর হচ্ছে কিনা? এই অঙ্কের উত্তর কয়টা বলেন? আপনারা যারা লাইনে আছেন আপনাদের কাছ থেকে উত্তর নিব, বলেন এই অঙ্কের উত্তর কয়টা? এই অঙ্কের উত্তর কয়টা? প্লিজ কাইন্ডলি রেসপন্স, প্লিজ রেসপন্স। আমি পানির বিরতি নিলাম, 30 সেকেন্ডে উত্তর দেন। কত? এই অঙ্কের উত্তর কয়টা? আমি বলছি অপশনগুলো যদি এরকম না থেকে অপশনগুলো যদি এরকম থাকতো তাহলে কি হতো? আমার কথা মনে হয় বোঝেননি ফারজানা রুবি। আমি বলছি অপশনগুলো এরকম না হয় এরকম হলে কি হতো? কোনটা উত্তর হবে এবং কেন হবে বলেন তো? কনসেপ্ট ক্লিয়ার করেন, না হলে ধরা খাবেন পরীক্ষার হলে যায়, সমস্যা হলে এই জায়গা। ইয়েস, পারফেক্ট উত্তর, পারফেক্ট উত্তর এইটি হবে, এইটি হবে। কারণ অঙ্কে বলছে কম পক্ষে কতগুলো, কম পক্ষে কতগুলো। ইয়েস, কম পক্ষে কতগুলো বলছে। তাহলে যেহেতু বলছে কম পক্ষে কতগুলো, হ্যাঁ 20টা মার্বেল, আমি যদি 520টা মার্বেলের সাথে যদি 20টা মার্বেল অ্যাড করি তাহলেও 3 জন 4 জন ও 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। কিন্তু অঙ্কে তো বলছে কম পক্ষে কতগুলো দিতে হবে। তাহলে 520টা কি মিনিমাম? মিনিমাম হলো 8টা, মিনিমাম 8টা। 8টা দিলেও হবে, 20টা দিলেও হবে, কিন্তু মিনিমাম চাইছে, এই জন্য উত্তর 8টা, এই জন্য উত্তর 8টা। না দুইটাই অ্যান্সার নিব কেমনে? কম পক্ষে বলছে যে 20টা মার্বেল যদি অ্যাড করি তাও এই কয়জন ছাত্রের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। 8টা মার্বেল অ্যাড করলেও হচ্ছে, তাহলে আমাকে কম পক্ষে বলছে তাই 8টা উত্তর। এখন অনেকে বলবেন তাহলে আমি তো প্রথমেই 20টা পাইয়ে গেছি, আমি কি করে বুঝবো যে আমি যদি এটা উত্তর মেরে দিয়ে আসি ভুল হবে? এই জন্য এই টাইপের প্রশ্নে সবচেয়ে ছোটটা নিয়ে আগে টেস্ট করা শুরু করবেন, বড় না। আপনি ছোটতেই যদি পেয়ে যান তাহলে তার বড়তে যাওয়া লাগতেছে না। কথা বুঝেন? মিনিমাম চাইছে না যে মিনিমাম কত যোগ করতে হবে, এখানে সবচেয়ে ছোট হলো 8, তাই আমি প্রথমে 8 দিয়ে টেস্ট করবো যে 8টা হইলে হয় কিনা।
যদি 8 না মিলতো তারপর 12 দিয়ে টেস্ট করতাম, যদি 12 না মিলতো তারপর 16 দিয়ে টেস্ট করতাম, যদি 16 না মিলতো 20 দিয়ে টেস্ট করতাম। আমার কথা মনে হয় বুঝছেন? ওকে, মূল নিয়ম তো করে দিবই, অপশন টেস্টটাও দরকার আছে। এখন মূল বিষয়টা দেখেন, 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করলে সেগুলো 3 জন 4 জন অথবা 6 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আসলে এই অঙ্কটা কেমন জানেন? এই অঙ্কটা হলো গতকাল যে অঙ্কগুলো করাইছিলাম সেই অঙ্কগুলোর মতো। দেখেন বলছি, তার মানে মানে এই অঙ্কটা আসলে এরকম যে 520-এর সাথে মার্বেল বাদ দেন, মনে করেন এটা মার্বেল না, এই জিনিসটা হলো এরকম, 520-এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 3, 4 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই অঙ্কটা হলো সেই রকম অঙ্ক। কালকে পড়াইছিলাম না যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত মিনিমাম কত যোগ করলে যোগফল 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই অঙ্কটা সেইটা, সরাসরি ওইটা বলছে না যে 520-এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল এগুলো দ্বারা বিভাজ্য হবে, কিন্তু অঙ্কটা আসলেই তাই যে 520টা মার্বেল আছে, এই 520টা মার্বেলের সাথে আর কয়টা মিনিমাম কয়টা যোগ করলে যে মার্বেলটা আসবে সেটা এগুলোর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, মানে এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অঙ্ক তো সেই কালকের অঙ্ক, মানে সরাসরি বলছে না যে 520-এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 3, 4 অথবা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু অঙ্কটা তো তাই। তার মানে এই অঙ্কটা আসলে এরকম যে 520-এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 3, 4 অথবা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কথা কি বুঝছেন? তার মানে 520-এর সাথে কত যোগ করলে যোগফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3, 4 ও 6 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি? তাহলে যে সংখ্যা 3, 4, 6 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা তো এদের লসাগু দ্বারাও বিভাজ্য। তাই প্রথম কাজ হলো এই 3 জনের লসাগু বের করা, কারণ 3, 4 ও 6 এই 3 জন দিয়ে টেস্ট করা সহজ না একজন এদের লসাগু দিয়ে টেস্ট করা সহজ, মানে ভাগ করা সহজ। তাই প্রথম কাজ হলো এদের লসাগু বের করব, কারণ যে সংখ্যা 3, 4 এবং 6 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। অঙ্কে বলছে 520-এর সাথে মিনিমাম কতটা মার্বেল যোগ করলে সেই যোগফলটা এইগুলো দ্বারা বিভাজ্য হবে, এইগুলো দ্বারা বিভাজ্য হবে মানে এদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে। তাই প্রথমে এদের লসাগু বের করব। কথা কি বুঝছেন? 3, 4, 6 এর লসাগু, 3, 4 ও 6 এর লসাগু, 3, 4 ও 6 এর লসাগু 12, এর দেখার দরকার নাই। কেন? কারণ সবচেয়ে বড় সংখ্যা 6, 6 কে 4 ভাগ করতে পারে না, তাই 6 এর দ্বিগুণ, 6 এর দ্বিগুণ 12, 12 কে সবাই ভাগ করতে পারে, তাই 12 লসাগু। এইবার ওই 12 দিয়ে এটাকে ভাগ করতে হবে, যে এটা যে মানে মিনিমাম কত, এর সাথে কতটুকু অ্যাড করা লাগবে, তার জন্য আমি দেখবো যে একে আগে ভাগ করব। এই 520 কে 12 দিয়ে ভাগ করব, 4 12 তে 48 থাকলো হচ্ছে 4, এই শূন্য নিয়ে আসলাম, 3 12 তে 36 থাকলো হচ্ছে 4। এখন 520, এই 520টা মার্বেল 12 দ্বারা বিভাজ্য হয় না, যেহেতু 12 দ্বারা বিভাজ্য হয় না তাহলে এদের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে না। তাহলে এই 520-এর সাথে মিনিমাম কত যোগ করতে বলছে, এই 520টা মার্বেলের সাথে কমপক্ষে আরো কতটা মার্বেল যোগ করতে হবে, মানে এর সাথে আরো কত যোগ করতে হবে। আর যোগ করতে হয় এই ভাজক আর ভাগশেষের পার্থক্য। মনে করে দেখেন, ভাজক হলো 12, ভাগশেষ হচ্ছে 4, তাহলে 12 - 4 = 8 যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। কার সাথে? 520-এর সাথে 8 যোগ করলে পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা 3, 4 এবং 6 দ্বারা বিভাজ্য, মানে 3 জন এবং 6 জন এবং 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে? কনসেপ্ট বুঝেন, কনসেপ্ট বুঝলে পরে কোনো সমস্যা নাই, কনসেপ্ট না বুঝলেই বিপদ। ওকে, 66-র পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, এখন এই যে 67, এই 67 আমার সাজেশন হচ্ছে অপশন টেস্ট, এমসিকিউ এর জন্য অপশন টেস্ট আমি বুঝাই দিব, টেনশন করেন না। ফর এমসিকিউ অপশন টেস্ট, ফর এমসিকিউ অপশন টেস্ট। আচ্ছা, কি বলছে? কোন লঘিষ্ঠ সংখ্যা বললেই আপনি বুঝবেন লসাগু। আমরা তো ছোটবেলা থেকে পড়ছি যে লঘিষ্ঠ বললে লসাগু, গরিষ্ঠ বললে গসাগু। যেভাবে মনে রাখার দরকার মনে রাখার চেষ্টা করবেন, সমস্যা নাই। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 এবং 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 ও 10 অবশিষ্ট থাকে? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আসার মতো প্রশ্ন, অনেকবার আসছে আবারও আসবে। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে, মানে কোন একটা সংখ্যা, কোন একটা ছোট্ট একটা সংখ্যা, লঘিষ্ঠ একটা সংখ্যা যাকে 18 এবং 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4
প্রতি ভাগে কতটি করে, না এর প্রশ্নই হয়নি। প্রতি ভাগে কতটি করে আপেল পড়বে এর প্রশ্নই হয়নি। কেন প্রশ্ন হয়নি? কারণ দেখেন, কারণ বালক সংখ্যা যদি 3 জন হয় তাহলে প্রতি ভাগে তো তখন তো 3 দিয়ে ভাগ করলে 3 ভাগে আপেল সংখ্যা বেরোবে। বালক সংখ্যা যদি 4 জন হয় তখন তো 4 ভাগে আপেল সংখ্যা তো আলাদা আলাদা আসবে। বালক সংখ্যা যদি 6 জন হয় তখন তো 6 ভাগে আপেল সংখ্যা আলাদা আলাদা আসবে। এটা প্রশ্নই হয়নি, মানে এই ধরনের প্রশ্ন আসবে না। আচ্ছা বোঝেন, একটু তাকান, সবাই একটু তাকান। কোন একটা লঘিষ্ঠ সংখ্যাকে যদি 18 দিয়ে ভাগ করি, 18 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 24 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। মনোযোগ দিয়েন, এখানে কিন্তু যখন আমি এর আগে যত অঙ্ক করছি সেই অঙ্কগুলোতে 18 24 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ ছিল। মনে করে দেখেন, এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। মানে 12 দিয়ে ভাগ করলেও 11 ভাগশেষ থাকবে, 15 দিয়ে ভাগ করলেও 11 ভাগশেষ থাকবে, 20 দিয়ে ভাগ করলেও 11 ভাগশেষ থাকবে, 25 দিয়ে ভাগ করলেও 11 ভাগশেষ থাকবে। তার মানে হলো এই অঙ্কে এই সংখ্যাটাকে যখন 12 দিয়ে ভাগ করব, 12 হলো ভাজক। তার মানে এই সংখ্যাটাকে যখন আমি 15 দিয়ে ভাগ করব, 15 ভাজক না, যা দিয়ে ভাগ করা হয় সে ভাজক না। তার মানে হলো এই প্রতিটা সংখ্যা দিয়ে আমি যখন ভাগ করব একই ভাগশেষ থাকবে, একই সেম ভাগশেষ থাকবে। কিন্তু এখন যে অঙ্কটা আমরা করতেছি, যখন 18 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ থাকবে 4, যখন 24 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ থাকবে 10। তার মানে এইটা যখন ভাজক হচ্ছে 18 তখন ভাগশেষ 4, যখন ভাজক হচ্ছে 24 তখন হচ্ছে ভাগশেষ হচ্ছে 10। তার মানে এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ। পার্থক্য বুঝছেন কিনা বলেন তো? একটু আগে যে অঙ্ক দেখালাম প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকবে, আর এখানে 18 দিয়ে ভাগ করলে থাকবে ভাগশেষ 4, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে 10। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা বুঝছেন কিনা বলেন? কথা কি বুঝছেন? পার্থক্য আছে না? ইয়েস, পার্থক্য আছে। যখন এরকম এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ, তখন আপনার প্রথম কাজ হলো এই ভাজক আর ভাগশেষের পার্থক্য বের করা। যখন ভাজক 18 ক্ষেত্রে ভাগশেষ কত? 4 না? তাহলে 18 থেকে 4 বিয়োগ করেন, 18 মাইনাস 4। এই যে ভাজক আর ভাগশেষের পার্থক্য 10। 24 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 10। এই 24 আর 10 এর পার্থক্য, 18 মাইনাস 4 10 হয় কেমনে? 14। যখন এই যে এক একটা দিয়ে ভাগ করলে এক এক রকম ভাগশেষ থাকবে লঘিষ্ঠ সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ভাজক আর ভাগশেষের পার্থক্য বের করতে হবে। মজার বিষয় হলো এই পার্থক্যটা সব জায়গায় সেম আসবে। এইটা হলো মজার বিষয়, মনে রাখতে হবে। এই ভাজক আর ভাগশেষের পার্থক্য যতবারই যতগুলো সংখ্যার কথা বলবে সব জায়গায় সেম আসবে। দেখেন এখানেও 14, এখানেও 14। এটুকু বুঝছেন কিনা বলেন? কথা কি বুঝছেন? ভাজক আর ভাগশেষের পার্থক্য সব জায়গায় সেম আসবে। আমি দেখাবো, আরো দেখাবো। এখন আমাকে বলেন, এদিকে তাকান, অঙ্কে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যাকে এইটা এবং এইগুলো দ্বারা ভাগ করলে এত এবং এত ভাগশেষ থাকে। তাহলে কোন সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করবো? মানে 18 দিয়ে ভাগ করবো আর 24 দিয়ে ভাগ করবো। মানে এমন একটা সংখ্যা যাকে আমি 18 দিয়ে ভাগ করবো, 24 দিয়ে ভাগ করবো। 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 10। তাহলে সেই সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে আমাকে তো প্রথমে সেই সংখ্যাটা বের করতে হবে যে 18 এবং 24 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। আগে তো তাকে বের করতে হবে। 18 দিয়ে এবং 24 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আগে তাকে বের করতে হবে। কারণ তাকে বের করতে পারলেই তো আমি পেয়ে যাব যে 18 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, 24 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকে। সে কে? বোঝা গেল বিষয়টা? তাই আমরা কি করব? প্রথমে আমরা কি করবো জানেন? এই অঙ্কের ক্ষেত্রে এটা একটু ঝামেলাপূর্ণ অঙ্ক, আমি কিন্তু বারে বারে বলতেছি এটা সাধারণ অঙ্ক না, এটা একটু ঝামেলাপূর্ণ অঙ্ক। সুতরাং এটাকে একটু বেশি সময় দিতে হবে এবং একটু মনেও রাখতে হবে। এই টাইপের প্রশ্ন যখন আসবে, এই টাইপটা আপনি কি দেখে বুঝবেন যে এটা আপনি মনে রাখবেন? সেটা কি দেখে বুঝবেন? এই যে এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ, এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ। তখন আপনার কাজ হলো এই ভাজকের জন্য ভাগশেষ কত? 4 না? তাই এই ভাজক আর এই ভাগশেষের পার্থক্য বের করবেন। এই ভাজকের জন্য ভাগশেষ হচ্ছে 10, তাই এই ভাজক আর এই ভাগশেষের পার্থক্য বের করবেন। ব্যাস। এইবার ওই কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 এবং 24 দ্বারা ভাগ করব। 18 এবং 24 দ্বারা ভাগ করলে মানে কোন একটা সংখ্যা
যাকে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4, সেই সংখ্যাকে, এই যে সেই সংখ্যাটাকে আমি হর চিহ্ন দ্বারা প্রকাশ করতেছি, ওই সংখ্যাটাকে, তাকে আমি যদি 24 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকবে 10। তাহলে আমি যদি এমন একটা সংখ্যাটা বের করতে চাই যাকে 18 দিয়ে ভাগ করবো এবং 24 দিয়ে ভাগ করবো, 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 10, ওরকম সংখ্যা বের করতে হলে তো আগে আমাকে সেই সংখ্যাটা বের করতে হবে যাকে এইগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আগে তো তাকে বের করতে হবে। তাহলে এই 18 আর 24 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাটা হচ্ছে 18 আর 24 সাধারণ গুণিতক। আর অঙ্কে যেহেতু বলছে লঘিষ্ঠ, তাই লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। তাহলে প্রথমে 18 আর 24 মানে এদের আর এদের লসাগু বের করতে হবে। তাহলে 18 ও 24 লসাগু, 18 ও 24 লসাগু 72। একবারে আমি লিখে দিচ্ছি 72। কিভাবে 72? 24 হবে না, 24 ডাবল 48, তাও হচ্ছে না। 3 24 72, 72 কে 18 ভাগ করতে পারে, তাই 72 লসাগু। প্রথম ক্লাস যারা করছে তারা আমার কথা বুঝছে। এই 72 হলো সেই সংখ্যা যে সংখ্যা 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য। বাট আমাদেরকে তো 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা বের করতে বলেনি, আমাদের বের করতে বলছে 18 এবং 24 দ্বারা ভাগ করলে যেন 18 দিয়ে ভাগ করলে যেন 4 থাকে, 24 দিয়ে ভাগ করলে যেন 10 থাকে। সেই সংখ্যাটা পাবো হচ্ছে আমরা এই লসাগু বের করে এই কমন যে পার্থক্য, এই যে ভাজক আর ভাগশেষের এই যে কমন পার্থক্য 14 না, এই কমন পার্থক্যটা এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি, অতএব নির্ণয় সংখ্যাটি মনে রাখতে হবে। এই টাইপটা একটু ঝামেলাপূর্ণ কিন্তু ভুলে যায় অনেকে। নির্ণয় সংখ্যাটি লসাগু থেকে ওই যে কমন যে বিয়োগফলটা বের করে রাখছেন আগে 14, এটা বিয়োগ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 58। উত্তর কত? 58। ক্লিয়ার? উত্তর হচ্ছে 58। আমি আবার বলছি, এই টাইপটা মানুষ ভুলে যায়, এই জন্য কিন্তু বারে বারে জোর দিয়ে বলছি। আপনি প্রয়োজনে খাতায় লিখে রাখবেন যে ভুলে যেতে পারি, আপনি লিখে রাখবেন যে ভুলে যেতে পারি মানে কি, এইটা আপনাকে বারে বারে দেখতে হবে। তাহলে এই টাইপের প্রশ্নে কি করতে হবে জানেন? এই ভাজক আর ভাগশেষের এই পার্থক্য, কমন যে পার্থক্যটা বেরোবে এটা বের করে রাখবেন। তারপরে এদের লসাগু বের করে সেই লসাগু থেকে ওই কমন পার্থক্যটা বিয়োগ করে দিবেন, শেষ। কথা কি বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। আর এমসিকিউ এর জন্য হচ্ছে অপশন টেস্ট। ফর এমসিকিউ অপশন টেস্ট আরো 2-3টা করাবো, টেনশন করেন না, মুখস্থ তো হয়ে যাবে এখানেই। ফর এমসিকিউ অপশন টেস্ট, অপশন টেস্ট আরো সহজ। মানে কি, কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 এবং 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 ও 10 অবশিষ্ট থাকবে, তার মানে সংখ্যা, সেই সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা অপশনে দেওয়া আছে। তাহলে কি বলছে? 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4। তাহলে উত্তর যদি আমাদের 40 হয়, তাহলে 40 কে যদি আপনি 18 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ কি 4 থাকে? 18 দুগুণে 36, ইয়েস 18 দুগুণে 36। এদিকে তাকান, 40কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, 18 দুগুণে 36, ভাগশেষ থাকতেছে 4। তার মানে এই 40 আমাদের উত্তর হতে পারে, নট নেসেসারি এটাই উত্তর। এখন দেখতে হবে 24 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকে কিনা। তাহলে 40কে আমি 24 দিয়ে ভাগ করব, 24 মধ্যে একবার যায়, থাকতেছে 16। তার মানে 24 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকে না, তাই এটা উত্তর হলো না, কারণ এটা একটা শর্ত মানছে। এখন 58কে চেক করব, কি বলছে? 18 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। তাহলে 58কে 18 দিয়ে ভাগ করেন, 18 দুগুণে 36, 3 18 54, 3 18 54, এই যে 4 ভাগশেষ থাকে, মানে মিলছে, হতে পারে উত্তর। এবার 24 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকে, তাহলে 58কে এখন 24 দিয়ে ভাগ করেন, 58কে 24 দিয়ে ভাগ করলে 24 দুগুণে 48, থাকলো 10, এই যে 10 ভাগশেষ থাকে। তার মানে 58কে আমি 18 দিয়ে ভাগ করে 4 ভাগশেষ পাচ্ছি, 58কে আমি 24 দিয়ে ভাগ করে 10 ভাগশেষ পাচ্ছি। দুইটা শর্তই মানছে। অঙ্কে বলা আছে 18 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। তার মানে এই 58 অপশনটা দুইটা শর্তই মানছে, তাই আমাদের এটা উত্তর। ব্যাস, আর চেক করা লাগবে না। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? অপশন টেস্ট বুঝছেন কিনা? অপশন টেস্ট, অপশন টেস্ট করবেন। এই টাইপের প্রশ্ন আসলে অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করবেন, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসলে অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট। তাহলে ঝামেলা মুক্ত, অপশন টেস্ট করলে ঝামেলা মুক্ত। ওকে, আচ্ছা 67 গেল। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 68। 68টা কি বলছে দেখেন। আচ্ছা 68তে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24 ও 36 দ্বারা, এই যে ক্ষুদ্রতম দেখলে আপনি বুঝবেন লসাগু চাইছে, লসাগু অঙ্ক ক্ষুদ্রতম। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24 ও 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26
অবশিষ্ট থাকবে। তার মানে 16 দিয়ে ভাগ করলে 6 থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14 থাকবে, 36 দিয়ে ভাগ করলে 26 থাকবে। তো অপশন টেস্ট করতে পারেন। আর আমি দেখতে পাচ্ছি যে এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ, মানে যখন আমি 16 দিয়ে ভাগ করবো ওই সংখ্যাটাকে, কোন সংখ্যা জানি না, কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা, সেই সংখ্যাকে আমি যখন 16 দিয়ে ভাগ করব, সেই ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমি হর চিহ্নিত দ্বারা প্রকাশ করছি, সেই ক্ষুদ্রতম সংখ্যাকে যখন আমি 16 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ থাকবে 6। তার মানে 16 দিয়ে ভাগ করবো যখন, তখন ভাগশেষ 6, যখন 24 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ হচ্ছে 14, যখন 36 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ হচ্ছে 26। তার মানে কি এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ। 16 জন্য ভাগশেষ 6, 24 জন্য ভাগশেষ 14, 36 জন্য ভাগশেষ 26। এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ। তখন কি টার্গেট? তখন টার্গেট হলো এই ভাজক আর ভাগশেষের পার্থক্য বের করা। এই 16 সাথে 6 পার্থক্য, 16 - 6 10, এই 24 সাথে 14 পার্থক্য, তাই হলো কত? 10। এই 36 সাথে 26 পার্থক্য, 36 - 26 কত থাকলো? 10। দেখেন ভাজক আর ভাগশেষের পার্থক্য সব জায়গায় 10। এই অঙ্কটা আপনি দেখে বুঝবেন ওই ভাজক আর ভাগশেষের পার্থক্য সব জায়গায় সেম আসবে, সেম। তারপরে কাজ কি? তারপরে কাজ হলো এই সংখ্যাগুলোর লসাগু বের করা। এই যে 16, 24 ও 36 এর লসাগু। তাহলে 16, 24, 36, 2 দিয়ে 8 বার 12, 18, 2 দিয়ে 4, 6, 9, 2 দিয়ে 2, 3, 9, এবার 3 দিয়ে 2, 1, 3, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 8 24, 24 দুগুণী 48, 48 গুণ 3, 48 গুণ 3, তাহলে কত হচ্ছে? 3 8 24, 3 4 12 আর 2 14, 144। লসাগু 144। সেই লসাগু থেকে কি করতে হবে? এই কমন যে বিয়োগফল এটা বাদ দিতে হবে। ওই যে কমন যে এই যে ভাজক আর ভাগশেষের পার্থক্য, কমন পার্থক্য, তার মানে অতএব নির্ণয় সংখ্যাটি লসাগু থেকে ওই 10 বিয়োগ করতে হবে। নির্ণয় সংখ্যাটি লসাগু বেরোচ্ছে 144, সেখান থেকে 10 বিয়োগ করলে 134, তাহলে আমাদের উত্তর 134। ক্লিয়ার? 134। আশা করি বুঝছেন। খুবই ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পরীক্ষায় আসার মতো, কারণ অনেকে ভুল করে, এই জায়গাটা বোঝে না। তাহলে এই অঙ্কটা আমরা কি দেখে বুঝবো? মনে রাখবেন, এক একটা ভাজকের জন্য যখন এক এক রকম ভাগশেষ, তখন আপনার টার্গেট হচ্ছে প্রত্যেকটা ভাজক আর ভাগশেষের পার্থক্য, এই কমন পার্থক্যটা বের করে এদের লসাগু বের করে কমন পার্থক্য বিয়োগ করতে হবে। এলো মূল নিয়ম। আর শর্টকাটে তো অপশন টেস্ট আছেই, অপশন টেস্ট আছেই। অপশন টেস্ট করার সময় কি করবেন? এদিকে তাকান। এই 144 যদি আমাদের উত্তর হয়, 144 যদি আমাদের উত্তর হয়, তাহলে কি এই 144 কে 16 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। দেখেন 144 কে 16 দিয়ে ভাগ করে দেখেন 4 ভাগশেষ থাকে কিনা। 144 কে 16 দিয়ে ভাগ করেন, 18 লিখলাম কেন? 16। তো 16 মধ্যে কয়বার যায়? 9 16 তে 144, 9 16 তে 144, ভাগ চলে গেছে, ভাগ চলে গেছে, ভাগ চলে গেছে। কিন্তু হওয়ার কথা কি ছিল? 16 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকার কথা ছিল, তো ভাগই চলে গেছে, ভাগশেষ নাই। তাহলে প্রথমেই 3 বাদ পড়ে গেছে। এখন 134, 134 কে আপনি 16 দিয়ে ভাগ করেন, 9 16 তে 144, তাহলে 8 16, 6 8 48 এর 8, 6 1 6 8 4 12, 128। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 6। দেখেন 6 ভাগশেষ আছে, তার মানে এটা উত্তর হতে পারে। এবার 24 দিয়ে ভাগ করব, 24 দিয়ে ভাগ করব, দেখবো যে 14 ভাগশেষ থাকে কিনা। তাহলে 134 কে 24 দিয়ে ভাগ করেন, 24 দুগুণে 48, 3 24 72, 4 24 হয়ে যাচ্ছে হচ্ছে 96, 5 24 120, 5 24 120, 5 24 120, তাহলে থাকতেছে 14। কথা সত্য মিলে গেছে। এবার তাহলে 36 দিয়ে এটাকে ভাগ করে দেখতে, এই যে এটাকে ভাগ করে দেখতে হবে যে 26 থাকে কিনা। 36 দুগুণে 72, 72 দুগুণে 144, মানে 3 36 নিতে হবে। 4 36 বেশি হয়ে যাচ্ছে, তাই 3 36 নিতে হবে। 3 6 18, 3 3 9 আর 1 10, তাহলে এখানে থাকতেছে 4, হাতে 1, 1 থেকে 3 গেলে 2, 24। এই যে 24 ভাগশেষ আছে। আরে 8 থেকে 16, এখানে 8 হবে, 8 থেকে 16, এখানে 8। এ বলছে কি ব্যাপার? 134, ও আচ্ছা, এটা 134, এটা তো 134, তাহলে 14 থেকে 8 গেলে থাকছে 6, 26 ভাগশেষ থাকে। তার মানে হচ্ছে
দেখেন এটা আমাদের উত্তর, কিন্তু অপশন টেস্টে এসে জটিল হয়ে যাচ্ছে, কারণ কি এই সংখ্যাগুলো যা দিয়ে ভাগ করতে বলছে সেগুলো আবার একটু বেশি বড়, অপশন টেস্টে একটু জটিল হচ্ছে, খেয়াল করছেন? মানে ভাগ করতে যে বলছে 36 দিয়ে ভাগ করাটা একটু টাফ না, তার মানে এক্ষেত্রে মূল নিয়মটাই আপনাকে কিন্তু প্রিফার করতে হচ্ছে, মূল নিয়মটাই প্রেফার করতে হচ্ছে, কারণ 36 দিয়ে ভাগ করতে 24 দিয়ে ভাগ করতে অনেক টাফ হবে, কষ্ট হবে। তাহলে এই টাইপের অঙ্কের মূল নিয়ম কি? প্রথমে হলো ভাজক আর ভাগশেষের পার্থক্য বের করে রাখতে হবে, তারপর লসাগু বের করে ওই পার্থক্য বিয়োগ করে দিতে হবে, ব্যাস। নেক্সট কোশ্চেন, এই যে এক্সট্রা প্রশ্ন, মানে এই টাইপের এক্সট্রা প্রশ্ন, দেখেন এটার উত্তর কত হবে আপনারা বলেন। একশো 44কে ভাগ করতে হবে কেন? 144কে কেন ভাগ করতে হবে? অপশনে কি 144 আছে? অপশনে 144 ছিল, কিন্তু 144 তো প্রথমেই বাদ পড়ছে, কারণ 144 প্রথমে বাদ পড়ে গেল না, কারণ 144 16 দ্বারা বিভাজ্য হয়ে গেছিল, কিন্তু 16 দিয়ে ভাগ করলে তো আমাদের 6 ভাগশেষ থাকার কথা বলছে, 16 দিয়ে ভাগ করলে যেন 6 ভাগশেষ থাকে, কারণ তো 144 তো 16 দিয়ে বিভাজ্য হয়ে গেছিল, তাহলে তো উত্তর না। এটা কত হবে বলুন তো? এটা কত হবে? ও আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে উত্তর দিচ্ছেন কত? সবাই উত্তর দিচ্ছে 58। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই টাইপের প্রশ্নে আমাদের কি করতে হয় বলেন তো? এই টাইপের প্রশ্নে আমাদের, যেহেতু বলছে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকে, তার মানে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, তাহলে 3 আর 1 এর পার্থক্য হচ্ছে 2। 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, তাহলে 4 আর 2 এর পার্থক্য হচ্ছে 2। 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, তাহলে 5 আর 3 এর পার্থক্য হচ্ছে 2। 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, তাহলে 6 আর 4 এর পার্থক্য হচ্ছে 2। তার মানে দেখেন, এই দেখেন কমন পার্থক্য, এটা সবসময় সমান আসবে এই টাইপের প্রশ্নে, এই বিয়োগফলটা সব জায়গায় সমান আসবে, এটা হলো এই টাইপের প্রশ্ন বোঝার মানে টেকনিক। এবার কি করতে হবে? এদের লসাগু বের করতে হবে। কেন? কারণ ওই সংখ্যাটিতে এইগুলো দ্বারা ভাগ করব, তাহলে এইগুলো দ্বারা ভাগ করা মানে তো এদের লসাগু দ্বারা ভাগ করা। এদের লসাগু কেন বের করতেছি বুঝছেন? কারণ কোন সংখ্যাটিকে এইগুলো দ্বারা ভাগ করলে এইগুলো অবশিষ্ট থাকে, তাহলে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, আগে তাকে বের করব। তাহলে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, সে হলো এদের লসাগু। তাই 3, 4, 5, 6 এর লসাগু। তাহলে কত হবে? 3, 4, 5, 6। 2 দ্বারা ভাগ যায়, 2, 5, 3। এবার 3 দ্বারা যায়, 1, 2, 5, 1। 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 5 12 60। তাহলে লসাগু হচ্ছে 60। লসাগু ইকুয়াল টু 60। এই লসাগু থেকে কি করতে হবে? এই লসাগু থেকে আমাদেরকে এই যে কমন পার্থক্য যে 2, ওটা বিয়োগ করতে হবে। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি ইজ ইকুয়াল টু লসাগু 60, সেখান থেকে 2 বিয়োগ করলে 58, 58। তাহলে নির্ণয় সংখ্যাটি 58। ক্লিয়ার বিষয়টা? এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলছি আপনাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ, কারণ এইখানে এই টাইপটাই মানুষ ভুল করে, এই টাইপটাতেই মানুষের ভুল হয়। এই জন্য কিন্তু বারে বারে আমি এতটা গুরুত্ব দিয়ে পড়াচ্ছি। হ্যাঁ, এই জন্য এই টাইপটা আপনারা একটু মনোযোগ দিয়ে খুব গুরুত্ব সহকারে পড়বেন। নেক্সট দেখেন কি বলছে। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8 ও 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকে, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 8 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ থাকবে, 20 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ থাকবে। তার মানে স্কুলের ছাত্র সংখ্যা এমন হবে, স্কুলের ছাত্র সংখ্যা আমি ধরে নিচ্ছি স্কুলের ছাত্র সংখ্যাটা x,
স্কুলের ছাত্র সংখ্যা এক্স, তাহলে স্কুলের ছাত্র সংখ্যা এমন হবে যদি আমি 5 দিয়ে ভাগ করি যেন 4 ভাগশেষ থাকে, যদি আমি 8 দিয়ে ভাগ করি যেন 4 ভাগশেষ থাকে, যদি আমি 20 দিয়ে ভাগ করি যেন 4 ভাগশেষ থাকে। তার মানে স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে যে মানে স্কুলের ছাত্র সংখ্যা চাইছে, এখন অপশনে তো স্কুলের ছাত্র সংখ্যা দেওয়া আছে, তাহলে স্কুলের ছাত্র সংখ্যাকে আমি এখন 5 দিয়ে ভাগ করে দেখবো যে 4 ভাগশেষ থাকে কিনা, মানে অপশন টেস্ট এমসিকিউ এর জন্য অপশন টেস্ট। 5 দিয়ে ভাগ করে দেখবো যে কোথায় 4 ভাগশেষ থাকে, 8 দিয়ে ভাগ করে দেখবো যে কোথায় 4 ভাগশেষ থাকে, 20 দিয়ে ভাগ করে দেখবো যে কোথায় 4 ভাগশেষ থাকে। তাহলে 40 তো ভাই 5 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 5 দিয়ে ভাগ করলে তো 4 ভাগশেষ থাকবে। 44 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 5 8 40 ভাগশেষ থাকে 4। 44 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি 5 8 40 ভাগশেষ থাকে 4। 20 দিয়ে যদি 44 কে ভাগ করি 20 দুগুণে 40 ভাগশেষ থাকে 4। তার মানে 44 জন আমার উত্তর, 44 জন হচ্ছে আমার উত্তর, 44 জন হচ্ছে আমার উত্তর। খুবই সিম্পল, একেবারেই সিম্পল, লসাগুর সিম্পল টাইপ। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5 8 20 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। তাহলে আগে কি বের করতে হবে? আগে বের করতে হবে 5 8 এবং 20 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আগে তাকে বের করতে হবে। কারণ তাকে যদি বের করতে পারি তাহলেই তো আমরা তার সাথে 4 যোগ করলেই তো পেয়ে যাব যে ওইগুলো দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে। কথা কি বুঝছেন? তার মানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এদের লসাগু বের করা। অঙ্কে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5 8 এবং 20 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। ছাত্র সংখ্যা কত? তাইলে আমার 5 8 এবং 20 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটা যদি বের করতে চান তাহলে আগে প্রথমে বের করতে হবে 5 8 এবং 20 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আগে তাকে বের করতে হবে। তাহলে 5 8 এবং 20 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাটা হচ্ছে ওদের লসাগু। তাহলে প্রথমে তো লসাগু বের করবো, কারণ ওদের লসাগুটা পেলেই তো তার সাথে 4 যোগ করলেই তো আমি সেই সংখ্যাটা পাবো যাকে ওইগুলো দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। বুঝছেন? তাই 5 8 ও 20 এর লসাগু, 5 8 ও 20 এর লসাগু। তাহলে 5 8 ও 20 বুঝাই যাচ্ছে যে 20 কে টার্গেট করতে হবে। মনে আছে এদের মধ্যে সবচেয়ে বড় হলো 20, তাহলে 20 এদের লসাগু হতো যদি 8 দ্বারা বিভাজ্য হতো, 5 দিয়ে 20 কে যায়। যেহেতু 20 হচ্ছে না তাহলে 20 এর ডাবল হচ্ছে 20 গুণ 2 40। এই 40 কে কিন্তু 5 ও ভাগ করতে পারে, 8 ও ভাগ করতে পারে, 20 ও ভাগ করতে পারে, তাই এদের লসাগু 40। এই 40 কিন্তু আমাদের উত্তর না, কারণ 40 জন যদি ছাত্র সংখ্যা হতো তাহলে এইগুলো দিয়ে ভাগ চলে যেত, কিন্তু অঙ্কে বলছে ছাত্র সংখ্যা এমন এইগুলো দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ থাকবে। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 40 এর চেয়ে 4 জন বেশি, কারণ 4 জন বেশি থাকলেই তো ওইগুলো দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ থাকবে। তাহলে অতএব নির্ণেয় ছাত্র সংখ্যা +40 + 4 = 44 জন। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7 14 21 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? তার মানে হচ্ছে আপনার কাছে কিছু গাছ আছে, সেই গাছগুলোকে আপনি একটা বাগানে 7 সারিতে সাজাতে চান, 7 সারিতে সাজাতে চান, 14 সারিতে সাজাতে চান, 21 সারিতে সাজাতে চান, 35 সারিতে সাজাতে চান, 42 সারিতে সাজাতে চান, যেন একটা গাছ কম বা বেশি হবে না। এর মানে কি? তার মানে আপনি গাছগুলো দিয়ে বাগানে যদি তার মানে গাছের সংখ্যা ধরি, গাছের সংখ্যা x, তাহলে গাছের সংখ্যা এমন হবে যদি 7 সারিতে সাজাতে চান তাহলে গাছের সংখ্যা অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে 7 সারিতে সমান সংখ্যক, প্রতি সারিতে সমান সমান থাকবে। যদি গাছ 70টা হয় তাহলে প্রতি সারিতে 10 জন করে 10টা গাছ করে 7 সারি হবে। কিন্তু গাছ যদি 72টা হয় তাহলে 7 সারিতে সাজানো যাবে না, কারণ 7 10 70 আর 2টা এক্সট্রা থেকে যাবে। তার মানে গাছ যদি 7 সারিতে সাজাতে চান তাহলে গাছের সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হতে হবে, ব্যাস। গাছ দিয়ে যদি আপনি 14 সারিতে সাজাতে চান তাহলে গাছ সংখ্যা 14 দ্বারা বিভাজ্য হতে হবে। গাছ যদি আপনি 21 সারিতে সাজাতে চান তাহলে গাছ সংখ্যা 21 দ্বারা বিভাজ্য হতে হবে। গাছ দিয়ে যদি আপনি 35 সারি বানাতে চান তাহলে গাছ সংখ্যা 35 দিয়ে বিভাজ্য হতে হবে। গাছ দিয়ে যদি আপনি 42 সারি বানাতে চান তাহলে গাছ সংখ্যাকে 42 দ্বারা ভাগ যেতে হবে। তার মানে গাছ সংখ্যা এমন হবে যেন এই সবগুলো দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই সবগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা হলো এদের সাধারণ গুণিতক। অঙ্কে যেহেতু বলছে কম পক্ষে কতগুলো গাছ, আরে সর্বমোট কমপক্ষে বলে নাই, কমপক্ষে না বললেও আমাকে তো আগে সর্বনিম্ন গাছ সংখ্যা বের করতে হবে, তার চেয়ে বেশিগুলো বের করা যাবে গুণিতক গুলা, তাই না? তার মানে
গাছ সংখ্যা এমন হবে যাকে এরা সবাই ভাগ করতে পারে। তাহলে যাকে এরা সবাই ভাগ করতে পারে সে হলো এদের লসাগু, তাই এদের লসাগু বের করতে হবে। অঙ্ক কিন্তু বলে না এখানে লসাগু বের করো, বুঝে নিতে হবে। হ্যাঁ, তাহলে 7, 14, 21, 35, 42। দেখেন সবাইকে 7 দিয়ে ভাগ করা যায়, তাই 7 দিয়েই শুরু করলাম। সবাইকে 7, 2 দিয়ে করা উচিত, কিন্তু যেহেতু সবাইকে 7 দিয়ে যায় তাই 7 দিয়ে করি আগে। 7, 2, 3, 5 7 35, 6 7 42। এইবার যায় 2 দিয়ে, 1 1, 3 5 3। এবার যায় 3 দিয়ে, 1 1 1 5 1। এবার গুণ করেন, 7 2 গুণ 14, 3 14 তে 42, 5 গুণ 42। তাহলে 42 গুণ 5, 5 2 10 এর 0 হাতে 1, 4 5 20 আর 1 21, 210। তাহলে মিনিমাম গাছ সংখ্যা হতে হবে 210। মিনিমাম গাছ সংখ্যা 210। 210 এর কম যদি হয় তাহলে এই সারিগুলো মেনটেন করা যাবে না। 210 এর দ্বিগুণ যদি হয় 420, সেটা দিয়েও হবে, কিন্তু মিনিমাম 210। মিনিমাম 210, 210 এর কম হলে হবে না। ক্লিয়ার? 210টা। ওকে, নেক্সট কি বলছে? বলছে 2টি ঘন্টা যথাক্রমে 8 মিনিট ও 6 মিনিট অন্তর অন্তর বাজে। 8 মিনিট ও 6 মিনিট অন্তর অন্তর বাজে, মানে একটা ঘন্টা 8 মিনিট অন্তর অন্তর বাজে আর একটা ঘন্টা 6 মিনিট অন্তর অন্তর বাজে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, বলছে দুপুর 12টায় ঘন্টা দুটি একত্রে বাজার পর, দুপুর 12টায় এই ঘন্টা দুটি একত্রে বাজছে, বাজার পর আবার কখন, বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে। আমি আপনাদের কি বলছিলাম, এরকম ঘন্টাগুলো যদি একবার একত্র বাজার পরে কত সময় পরে আবার বাজে, এদের লসাগু যা হয় মিনিমাম তত সময় পরে ওই ঘন্টাগুলো আবার বাজে, তাই কিনা? তার মানে হচ্ছে এই ঘন্টা দুইটা 12টায় কিন্তু দুইজন একত্রে বাজা শুরু করছে, এরপরে একজন 6 মিনিট অন্তর অন্তর বাজতেছে, একজন 8 মিনিট অন্তর অন্তর বাজতেছে, এরকম বাজতে বাজতে দুইজন এক সময় যায় আবার বাজবে। কত সময় পরে? এই 8 আর 6 এর লসাগু, এত সময় পরে দুইজন যায় আবার বাজবে। তাহলে 8 আর 6 এর লসাগু বের করতে হবে। 8 আর 6 এর লসাগু, 2 দিয়ে যায় 4 বার, 3 বার, আর যায় না। 4 দুগুণী 8, 3 আসছে 24, তাহলে 24 মিনিট। তার মানে হলো এরা 24 মিনিট অন্তর অন্তর একত্রে বাজে। 24 মিনিট মানে একত্রে বাজার পরে আবার 24 মিনিট পরে বাজবে একত্রে, তারপরে আবার 24 মিনিট পরে একত্রে বাজবে, মানে একবার একত্রে বাজার পর 24 মিনিট অন্তর অন্তর আবার একত্রে বাজবে। তাহলে 12টার দিকে একত্রে বাজছে, এরপরে তাহলে আরো 24 মিনিট পরে, তাহলে 12টার পরে 24 মিনিট পরে কত বাজবে? 12টা 24। তার মানে আমার উত্তর হচ্ছে 12টা 24 মিনিট। এই যে 12টা বেজে 24 মিনিট, মানে আগের অঙ্কগুলোতে ছিল কি যে মিনিমাম কত সময় পরে আবার বাজবে, কিন্তু এখানে বলছে আবার কয়টায় বাজবে। প্রথমে বাজার টাইমটা দিয়ে দিছে, এবার বলছে আবার কয়টায় বাজবে। আচ্ছা, আপডেট, এই যে পিডিএফটা আপনাদেরকে দেওয়া হয়েছে ওইটাই আপডেট। হ্যাঁ, ওইটাই আপডেট পিডিএফ। এখন বিষয়টা হলো যে আমার কথা বোঝেন, যে পিডিএফটা আপনাদের দেওয়া হয়েছে ওইটাই আপডেট পিডিএফ। এখন এই যে এক্সট্রা অঙ্কগুলা ওই শিটের মধ্যে আমি অ্যাড করে দিলে পারে দিতে পারি, যদি বলেন তাহলে দিব, সমস্যা নেই। তাহলে তো একদিন সময় লাগবে, দিয়ে দিব। হ্যাঁ, ওখানে উত্তরগুলো একটু ভুল ছিল তাই বলছি যে ঝামেলা। হ্যাঁ, দিয়ে দিবনি, সমস্যা নেই। তবে ওইটা প্রিন্ট করে নিতে পারেন, উত্তর একটা দুইটা ভুল তো সেটা তো আমি ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। এখন দেখেন, এই যে দেখেন কি বলছে, ক একটি মৌলিক সংখ্যা। তাহলে ক এর পরিচয় কি? এদিকে তাকান, ক এর পরিচয় ক একটা মৌলিক সংখ্যা। ওকে, ফাইন। এবং ক খ দ্বারা বিভাজ্য নয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। ক একটা মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়, তাহলে ক এবং খ এর লসাগু কত? বাহ, কি সুন্দর একটা অঙ্ক। কোন একটা মৌলিক সংখ্যা, মনে করেন ক ইজ ইকুয়াল টু একটা মৌলিক সংখ্যা, আপনি মনে করেন সেটা হচ্ছে 7, আর খ ইজ ইকুয়াল টু যে সংখ্যাই হোক না কেন সেটা যদি এই মানে ক দ্বারা বিভাজ্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যাই নেন না কেন, এই সংখ্যা আর এখানে যেটা নেবেন তারা অবশ্যই সহমৌলিক হবে, সবসময় অলওয়েজ সহমৌলিক হবে। আমি আবার বলছি, একটা মৌলিক সংখ্যা নিলেন, এই মৌলিক অন্য আর একটা সংখ্যা আপনি যাকেই নেন না কেন এরা দুইজন সহমৌলিক হবে যদি এই সংখ্যাটা একে ভাগ করতে না পারে, অলওয়েজ সহমৌলিক হবেই, মাস্ট।
কারণ এই সংখ্যাকে যদি এ ভাগ করতে না পারে তাহলে এই দুইজনকে আর কেউ ভাগ করতে পারবে না, মানে দুইজনকেই ভাগ করতে পারে এরকম কোন সংখ্যা আর খুঁজে পাওয়া সম্ভব না। মানে সোজা কথা, এখানে ক এবং খ যে সহমৌলিক এটা বলা নাই, বুঝে নিতে হবে। ক একটা মৌলিক সংখ্যা এবং খ ক দ্বারা এবং খ এবং ক খ দ্বারা বিভাজ্য নয় না। ক একটি মৌলিক সংখ্যা এবং খ ক দ্বারা বিভাজ্য নয়, এরকম হওয়ার কথা। এবং খ ক দ্বারা বিভাজ্য নয়। একটু লাইনে থাকেন, আমি দেখে দিচ্ছি প্লিজ, একটু লাইনে থাকেন। এরকম তো কথাটা হওয়ার কথা না। এবং ক খ এর বিভাজ্য, খ বিভাজ্য নয়। আচ্ছা, ক খ বিভাজ্য নয়, কি একটা কথাবার্তা। ক খ বিভাজ্য নয়, এরকম ভাষাটা এরকম হওয়া উচিত না। ভাষাটা হওয়া উচিত খ ক দ্বারা বিভাজ্য নয়, এরকম হওয়া উচিত ভাষাটা। আচ্ছা, একটা মৌলিক সংখ্যা, ক একটা মৌলিক সংখ্যা, আর খ এমন একটা কিছু হবে যেন এই দুইজন একজন আরেকজনকে ভাগ করতে না পারে। এই দুইজন একজন আরেকজনকে যদি ভাগ না করতে পারে তাহলে এই ক আর খ অবশ্যই সহমৌলিক হবে, এটা সহমৌলিক হবে। তাহলে দুইটা সহমৌলিক সংখ্যার লসাগু সবসময় তাদের গুণফল, তাইলে এদের লসাগু হবে এই ক আর খ এর গুণফল, এই যে ক খ। বুঝছেন কি বিষয়টা? মানে সরাসরি বলছে না যে ক এবং খ সহমৌলিক, আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, এখানেও সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিব, কিন্তু একটু টাইম লাগবে আপু, একটু টাইম লাগবে, সময় দিবেন। সম্পূর্ণ পিডিএফ অবশ্যই দিব। এখানে আরো অনেক কিছু দেওয়ার আছে, একটু আমার সাথে লেগে থাকেন। আমি বলছি তো যে আরো অনেক কিছু দেওয়ার আছে আপনাদেরকে। আচ্ছা, তো এই যে নতুন টাইপে চলে আসছে, তো নতুন টাইপটা আর ধরতে চাচ্ছি না, ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে। ক খ বিভাজ্য নয় মানে কোনোটাই বিভাজ্য নয়। ওকে ফাইন, হ্যাঁ, ক খ বিভাজ্য নয় মানে ক আর খ একজন, এদের মধ্যে একজন মৌলিক, আর এরা দুইজন একজন আরেকজনকে ভাগ করতে পারে না, তাহলে বুঝে নিতে হবে এরা সহমৌলিক। দুইটা সংখ্যার মধ্যে যদি একজন মৌলিক হয়, একজন যদি মৌলিক হয় দুইটা সংখ্যার মধ্যে, তাহলে কি এরা সহমৌলিক হবেই? হতেও পারে, নাও পারে। যেমন আমি যদি বলি 7 আর হচ্ছে মনে করেন যে 28, এই দেখেন এই দুইজনের মধ্যে একজন মৌলিক বাট সহমৌলিক নয়। কেন? কারণ এই 7 দিয়ে 28কে 7 দিয়ে ভাগ করা যায়। কিন্তু যদি 7 আর মনে করেন যে 15, এরা সহমৌলিক, কারণ 7 দিয়ে 15কে ভাগ করা যায় না। তাহলে দুইটা সংখ্যার মধ্যে যদি একটা মৌলিক হয় এবং এইটা দিয়ে যদি এটাকে ভাগ করা না যায়, তবেই এরা সহমৌলিক হবে, তাছাড়া হবে না। এখানে তাই বলছে যে ক মৌলিক আর ক খ বিভাজ্য না, মানে এরা একজন আরেকজনকে ভাগ করতে পারে না, সুতরাং এরা সহমৌলিক হবে। আর দুইটা সহমৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সরাসরি তাদের গুণফলের সমান। ওকে, হ্যাঁ, ক খ আছে মানে বিভাজ্য নয়। আচ্ছা, হলো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এই কথাটা এরকম হওয়া উচিত ছিল যে খ ক দ্বারা বিভাজ্য নয়, এরকম হওয়া উচিত ছিল যে খ ক দ্বারা বিভাজ্য নয়, খ ক খ বিভাজ্য নয়, এরকম। মানে ভাষাটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।